ভারতবর্ষকে পুনরায় টুকরো করার সাজিশ ছিল। সাজিশটা কাদের? এর ভেতরে ছিল মাওয়িস্ট, এর ভেতরে ছিল লাল ঝান্ডা কারে পুকার কমিউনিস্ট, এর ভেতরে ছিল ইনভেস্টর কারা ছিল? রাশিয়া। ইনভেস্টর কারা ছিল? চীন। ইনভেস্টর কারা ছিল? পাকিস্তান। ককরোচ পার্টির রেজিস্ট্রেশন আছে নির্বাচন কমিশন দ্বারা? নো। ককরোচ পার্টি কোনোদিন ভোটে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত? নো। তাহলে এলো কোথা? এক ভারতবর্ষে পার্টি এলো কোথা? কারা এরা? বামপন্থী বা তৃণমূলরা খুব চালাক। কিরকম? মুসলমানদেরকে আগে ছেড়ে দেবে। মার খা মুসলমান, লাঠি খাবে কে? মুসলমান। গুলি খাবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। ডিম খাবে কে? মমতা ব্যানার্জি। ডিম খাবে কে? ককরোচ পার্টির নেতারা। অভয়াকাণ্ডে রাত 2টো পর্যন্ত পাবলিক উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। একবারও পদত্যাগ করেছে? নো, নো। কারণ মমতা ব্যানার্জি বামপন্থীদের মতো জব তক শ্বাস তব তক আস, জব তক জীবন তব তক পদ। বামপন্থীরা না দেবত্যাগ করলে ওরা পদত্যাগ করেন, এটা নিয়ম। এই নেতাজিকে বলেছিল বামপন্থীরা তেজর কুকুর। বিজেপি তো তেজের কুকুর বলেনি রে ভাই। ককরোচদের মিছিল, এসএফআই এর যে মিছিল, সেখানে যারা আর কি সাংবাদিকদের উপর হামলা করেছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে কিন্তু বেছে বেছে মুসলিমদেরকেই অ্যারেস্ট করা হয়েছিল। এই প্রসঙ্গে আপনার কি মনে হয়? দেখুন, ককরোচ 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 একটা আওয়াজ ফেসবুকে তুললো, তারপরে হঠাৎ করে যন্তর মন্তরে ককরোচ পার্টি বলে আন্দোলন ছেড়ে দিল। কি না, নিট পরীক্ষায় আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমার প্রশ্ন এই যে ককরোচ পার্টির রেজিস্ট্রেশন আছে নির্বাচন কমিশন দ্বারা? নো। ককরোচ পার্টি কোনোদিন ভোটে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত? নো। তাহলে এলো কোথা? এক ভারতবর্ষে পার্টি এলো কোথা? কারা এরা? আমরা যেটা খবর পেয়েছি রিলায়েবল সোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে এই যে আন্দোলন ছুড়েছে এটা गहरी साजिश ছিল, बहुत ही गंभीर का बात। ভারতবর্ষের খাবে, ভারতবর্ষের পড়বে, ভারতবর্ষের গুণ নাগে ভেতরে উংলি পুড়ে সেটাকে টুকরো করার, ভারতবর্ষকে পুনরায় টুকরো করার সাজিশ ছিল। সাজিশটা কাদের? এর ভেতরে ছিল মাওয়িস্ট, এর ভেতরে ছিল লাল ঝান্ডা কারে পুকার কমিউনিস্ট, এর ভেতরে ছিল ইনভেস্টর কারা ছিল? রাশিয়া। ইনভেস্টর কারা ছিল? চীন। ইনভেস্টর কারা ছিল? পাকিস্তান। পাকিস্তান। কারণ একটাই, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার যখন ভারতবর্ষের বুকে রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, যখন কার্গিল যুদ্ধে পরাস্ত করছে, তখন ভারতবর্ষ একটা বিশ্বের জায়গায় বিশ্ব খ্যাতি অর্জন করতে, এটা বহিঃশত্রুরা সহ্য করতে পারছে। তাই নিজেরা যদি কলহ থাকে তাহলে বাইরের দিকে খেয়াল করতে হবে। আপনার বাড়িতে যদি গন্ডগোল হয়, আপনি বাইরে কি হচ্ছে দেখতে যাবেন না, আগে নিজের বাড়ির ঝামেলা সামনে। এই নিজের বাড়িতে গন্ডগোল সৃষ্টি করে কি না, প্রশ্নপত্র ফাঁস নিতে। আচ্ছা বলুন তো, নিট পরীক্ষা কি ধর্মেন্দ্র প্রধান যিনি মন্ত্রী ছিলেন তিনি কি পরীক্ষাটা নিয়েছিলেন? মন্ত্রী আন্ডারে হতে পারে একটা এজেন্সিকে দিয়ে দেবে। আপনি অফিস থেকে বেরিয়েছেন কি না, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের পক্ষ থেকে। এখন রাস্তায় আপনাকে বলে কোথায় যাচ্ছিস রে, টিপিএন বাংলার বুম নিয়ে, আপনি বলে দিলেন অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হাইকোর্ট, তার কাছে
এই যে কথাটা ফাঁস করে দিলেন, এটা অফিসের সিক্রেসি আপনি মেনটেন করলেন না। এইরকম যে এজেন্সির কাছে যা ছিল, তার মধ্যে শত্রু ছিল, তার মধ্যে গাদ্দার ছিল, তার মধ্যে নিমকহারাম ছিল। এরা প্রশ্নপত্রটা ফাঁস করে আমার সরকার সাথ সরকার বিকাশের সরকারের এবং ধর্মেন্দ্র প্রধানের নাম বাজারে একটা কালিমা লিপ্ত করার জন্য তারা করেছিল, এবং সেটাকে নিয়ে বাজার গরম করতে চেয়েছিল। কিন্তু আপনি বলুন তো, মমতা ব্যানার্জির আমলে অভয়াকাণ্ড হয়েছে, মমতা ব্যানার্জির আমলে ওর শিক্ষামন্ত্রী জেলে গেছে, অপার বাড়িতে প্রচুর টাকা গুনতে পেয়ে দেখেছে। মমতা ব্যানার্জির আমলে ওর খাদ্যমন্ত্রী জেল খেটেছে। ও মমতা ব্যানার্জির আমলে চরম চরম গুরবাতাসা জেল খেটেছে। অভয়াকাণ্ডে রাত 2টো পর্যন্ত পাবলিক উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, একবারও পদত্যাগ করেছে? নো, নো। কারণ মমতা ব্যানার্জি বামপন্থীদের মতো जब तक শ্বাস তব তক আস, जब तक জীবন তব তক পদ। বামপন্থীরা না দেবত্যাগ করলে ওরা পদত্যাগ করেন। এটা নিয়ম, এটা নিয়ম বামপন্থীদের। আপনি বলুন বিমান বোস নড়তেও পারে না, চড়তে পারে না, এখন পদ আঁকড়ে বসে আছে। বামপন্থীর নেতা এসে নতুন নেতা ওঠেন, সুজন চক্রবর্তী চুল সফেদ, নতুন নেতা নেই। দু একটা নেতা উঠছে, প্রোডাক্ট করছে, প্রোডাক্ট করলো সিপিএম, কিনে নিল তিনি, দিয়ে ছাপ্পা মেরে দিল। ওই যে কি রহমান চলে গেল। এরকম অনেক মাল আছে। স্বাগত মোল্লা মালটাকে প্রোডাক্ট করলো কে? রেজ্জাক মোল্লা, সিপিএম। কেড়ে নিল কে? তৃণমূল। মানে মাল মেশিনে উৎপাদন করে সিপিএম, আর নিয়ে নেয় আরেকজন। এইরকম বাংলার বুকে এই দোকান কাটা নারী পদত্যাগ করেনি। কিন্তু আমার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিকতার দায়ে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তারপরেও কলকাতা থেকে আরম্ভ করে অনেক সব আন্দোলন নেই। আর মুসলমান যারা, তারা একটু বামফ্রন্ট তাদেরকে ফুটবলের মতো খেলেছে। আর মমতা ব্যানার্জি তো কথাই নাই, ও তো নামই রেখে ফেলেছিল দুধেল গাই। দুধেল, উনি আবার বলেছেন দুধেল গাইদের একটু একটু লাশ খেতে হবে। এই দুধেল গাইদের ভেতরে শিক্ষার আলো নেই, আধুনিক শিক্ষার আলো নেই। আপনি বলুন তো, বাংলার বুকে মুসলমানদের চাকরি বামফ্রন্টের আমলে 2%, মমতার আমলে সরকারি চাকরি 0.5%, 2% নেমে এলো 0.5%। কোথায় তাহলে মুসলমানরা বেঁচে আছে কি করে? শিক্ষা নেই, দীক্ষা নেই, চাকরি নেই, ব্যবসা নেই, কিচ্ছু। শুধুমাত্র উপরওয়ালার উপর ভরসা করে। ওই জন্যই মুসলমানরা বলে দানে দানে মে লিখা रहता है খানে वाले का नाम, খাদ্য দিতা হয় উপরওয়ালা। ওই জন্যই বলছে দানে দানে মে লিখা रहता है খানে वाले का, মালিক তাদেরকে খাদ্য যোগাচ্ছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন। কিন্তু রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে কংগ্রেস, ব্যবহার করেছে সিপিএম, ব্যবহার করেছে তৃণমূল। আর সেই জায়গায় বামপন্থীরা একটু উস্কে দিল। আপনি বলুন, কিছুদিন আগে একটা শিক্ষিত ছেলে মুপাপ্পুর, আমার হাইকোর্টের উকিল ছিল, বাগানি, আপনাদের ইউটিউবার ছিল, তারা গিয়ে মালদার ওখানে গিয়ে এই ডিএসপি, এই ডিআই, গাড়ির ব্যাটনের উপরে উঠে কি হলো, ফাটা বাঁশে মাথা আটকে গেল, জেলে গেল। বাগানি জেলে গেল। এই যে আন্দোলন, বামপন্থী বা তৃণমূলরা খুব চালাক। কিরকম? মুসলমানদেরকে আগে ছেড়ে দেবে, মার খা মুসলমান, লাঠি খাবে কে? মুসলমান, গুলি খাবে কে? মুসলমান, মারবে কে? মুসলমান, ডিম খাবে কে? মমতা ব্যানার্জি, ডিম খাবে কে? ককরোচ পার্টির নেতারা। ওই যারা করলো তারা কেউ জেলে গেল না, এরা ডাহা মূর্খ, তাই এদেরকে আগে দেয়। বাস জ্বালা, ট্রাম জ্বালা, যা খুশি কর, আর জেলেও যা, তাই ওরা জেলে গেছে। একটা প্রশ্ন স্যার,
বিজেপিকে দেখছি বামপন্থীদের পতাকা পোড়াতে এবং বামপন্থীদের আটকাতে বিভিন্ন ভাবে দেখছি। এবার বামপন্থীদের কি তাহলে কি ওরা ভয় পাচ্ছে, মানে আগামীতে বামপন্থীরা প্রধান? দেখুন, বামপন্থীকে কে মানে? বামপন্থী আছেটা কি? যদিও আপনি লালপুরা আছেন, বামপন্থী কিনা আমি জানি না। হ্যাঁ, কারণ লাল মানেই সর্বনাশ। আচ্ছা, আপনি বাঁ হাতে ভাত খান? নো। ভাত কেন বাঁ হাতে খান না? বাঁ হাতটা রাফ কাজের জন্য ইউজ হয়, সেই বাম। আপনি বলুন তো, এই বামপন্থীদের আমি একটা প্রশ্ন করছি, যদি কোনো বামপন্থী থেকে থাকে তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে। এই বামপন্থীরা কি বলেছিল? জমিদার জমিদারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে বলে। জ্যোতি বোস, তার ছেলে চন্দন বোস কত কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। তাহলে ও যোদ্ধা? তাহলে যোদ্ধার নেতা কে? জ্যোতি বোস। তার ছেলে হবে জমিদার, আর বাকি পাবলিক হবে জমাদার। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আবার একটা প্রশ্ন বলবো, বামপন্থী ডাইনি ইন্দিরা গান্ধী জবাব চাও, জবাব দাও। ইন্দিরা গান্ধীর হাত, ডাইনি ইন্দিরা গান্ধীর রক্ত ঝরছে, দেয়ালগুলো খুঁজে দেখুন। বলি গলি মে চোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, এদের স্লোগান কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু যখন বামপন্থী সরকার এখান থেকে বিদায় নিল, কি এমন হলো যাকে ডাইনি বললো, যে কংগ্রেসকে ডাইনি বললো, যে কংগ্রেসকে বুর্জুয়া বললো, যে কংগ্রেসকে কংগ্রেস করার জন্য নোট করো বামপন্থীরা, যদি প্রমাণ থাকে আমার কাছে এসো, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। বর্ধমানে সাঁই বাড়িতে মায়ের সামনে ছেলেকে কেটে রক্ত মাখা ভাত এই বামপন্থীরা খাইয়েছে কংগ্রেস করার জন্য। এই বামপন্থীরা কি করেছে? কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জ্যান্ত কই মাছ মুখে ঢেলে দিয়েছে, দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে বামপন্থী। এই বামপন্থীরা ধর্ম আপিনের নেশা, ধর্ম মানা যাবে না। ভালো কথা, ধর্ম আপিনের নেশা। যখন রেজ্জাক মোল্লা হজে গেল, এই তুমি বামপন্থী, তোমার হজে যাওয়া যাবে না। সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে গেল, এই ধর্ম, তুমি কমরেড। আরে ভাই, তোরা যদি অতই কমরেড, তাহলে দুর্গাপুজোর সময় পুজো করবি নি, তাহলে প্যান্ডেলের পাশে লাল শালু টাঙিয়ে হচিমিন বিক্রি করিস, মাস্ক বেচিস, এটা কমিউনিজম? আজকে বলুন তো, এই কমিউনিস্টরা কতটা বেহা, ওই বুর্জুয়া ওই কংগ্রেসের সাথে হাতে হাত ধরে এই বাংলার বুকে ইলেকশন লড়েছে কি লড়েনি? এরা বলেছিল এ আজাদি ঝুটা হ্যায়, মানছি না, মানবো না। ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট এরা মানতো না, আজাদি ঝুটা হয়। এই ইদানিং জাতীয় পতাকা আলিমুদ্দিন স্ট্রিটে তুলছে উল্টা উল্টা পতাকা। এই হচ্ছে এরা বামপন্থী। এই বামপন্থীরা এরা বলল কি না, বাংলার বুকে কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না, আন্দোলন করলো। 5 বছর পিছিয়ে দিল। রাজীব গান্ধীর কম্পিউটার ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেন কেন রে ভাই? বলছে কর্মসংস্থান। এখন কম্পিউটার ছাড়া চলছে না। কোন কমরেডকে বলুন তো, যে হিন্দু কমরেড তার বাড়িতে তার বউ পুজো করে না, তার বাড়িতে তার বউ শাঁখা সিঁদুর পরে না, যে না তুমি কমরেডের বউ শাঁখা সিঁদুর পরা যাবে না? পারবে? কোন মুসলমান কমরেড বলতে পারবে তার বউকে, হ্যাঁ তুমি কমরেডের বউ, তুমি কোরআন পড়তে পারবে না, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি হাদিস মানতে পারবে না? তাহলে কিসের কমরেড? ধর্ম আপিনের নেশা। সুতরাং যে পার্টিটা, আপনি বলুন তো, ওরা লেখে দেয়ালে, এখন যে কোনো চ্যালেঞ্জ করছি, ভারতের কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া,
ভারতীয় লিখতে পারে না, কারণ এদের ডিএনএ পোঁতা আছে রাশিয়া চীনে। যারা কোনো ভারতীয় হতে পারেনি তাদের আবার কি বাজারে মূল্য আছে? একটা সেট অনন্ত মহারাজ নেতাজিকে যেভাবে অপমান করেছেন সেই বিষয়ে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? দেখুন, আমি শুনিনি, আমি জানিও না, তবে নেতাজি সুভাষচন্দ্র বোস পরম পূজনীয় ব্যক্তি এবং তাকে ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা ভক্তি করে। তাই সেই স্বর্গীয় সুভাষচন্দ্র বোসকে নিয়ে কারুরই কোন ভারতবাসী সে সনাতনী হোক, সে মুসলমান হোক, সে এনি পার্টি হোক, মন্তব্য করা উচিত না, উচিত না, উচিত না। বিজেপির আমি অনেককেই দেখছি যারা অনন্ত মহারাজ থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় দেখেছি নেতাজিকে যে অবমাননা করা হচ্ছে এবং দেখা গেল সেই যে মিছিলটা সেই মিছিলের আরে নেতাজিকে নিয়ে এত বামপন্থীরা কিসে? এই নেতাজিকে বলেছিল নট করে বামপন্থীর বাচ্চা তেজোর কুকুর। এই নেতাজিকে বলেছিল বামপন্থীরা তেজোর কুকুর। বিজেপি তো তেজের কুকুর বলেনি রে ভাই। রবীন্দ্রনাথকে বলেছিল বুর্জুয়া কবি, দাঁড়িয়ে রেখে কবিতা লিখেছিল বলে বুর্জুয়া কবি। তাদের মুখে এসব, কখন কাকে বাপ বলে আর কখন কাকে নানা বলে, এ তো এই পার্টির কোনো নীতি আদর্শ আছে? এরা এখন কমরেড নেই, সব কমরেড হয়ে গেছে।